সানজিদার হাত ধরে যখন থানাতে প্রবেশ করলাম, তখন থানাতে থাকা প্রায় সব পুলিশই আমাদের দিকে এলিয়েনি দৃষ্টিতে তাকালো। আমি সানজিদার হাত ধরে সোজা থানার ওসি মোর্শেদ আলমের সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আমার দিকে অবাক চোখেই চাইলেন। একবার উনি সানজিদার হাত ধরার দিকে তাকাই, আরেকবার আমার দিকে তাকাই। ওনার চোখে মুখে যে এক বিশাল বিস্ময়কর আলোকছটা ভর করছে তা বলা বাহুল্য। আমি আর চোখে সানজিদার দিকে তাকালাম। সানজিদা কাঁচোমাচো হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মোর্শেদ আলমের দিকে তাকিয়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, আমি আপনার মেয়েকে আপনার মতোই ভালোবাসি। আমার কথা শোনার সাথে সাথেই থানায় যতগুলো পুলিশ উপস্থিত ছিল সবাই আমার দিকে বড় বড় চোখে চেয়ে রইল। আমি সানজিদার দিকে তাকালাম। ও মাথাটা নিচু করে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। ওর হাত তখনও আমার হাতের সাথে মুষ্টিবদ্ধ করা আছে। সানজিদা কেমন যেন কাঁপছে। আমি আরও কাছে টেনে নিলাম। আবার বললাম, আঙ্কেল, আপনার মেয়েকে অনেক আগে থেকেই ভালোবাসি। ওকে এসব জানাতেই আপনার কথা বলে, তাই সরাসরি ওকে নিয়ে আপনার সামনে চলে আসলাম। আপনার মেয়েকে ভালোবাসি খুব। মোর্শেদ আলম হয়তো কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হাতে থাকা নীল ফাইলটা হাবিলদারকে ইশারা করে ডেকে দিয়ে দিলেন। আমার দিকে তাকিয়ে ইশারাতে চেয়ারে বসতে বলে তিনিও বসলেন। বোঝা যাচ্ছে তিনি বেশ বুদ্ধিমান একজন মানুষ। তা না হলে কোনো বাবার সামনে যদি তার মেয়েকে হাত ধরে ভালোবাসি বললে এতক্ষণে অনেক কিছুই হয়ে যেত। কিন্তু তিনি সেরকম কিছুই করছেন না। অ্যাটলিস্ট পুলিশ বলল যে তিনি আমাকে ধরে জেলে পুরে দেবে, সেরকমই লক্ষণ দেখছি না। ওনার মাঝে শান্ত একটা রিয়াকশান আমি দেখতে পাচ্ছি, যা বুদ্ধিমানদের ক্ষেত্রেই হয়। আমি সানজিদার হাত ছেড়ে দিয়ে চেয়ারে বসলাম। সানজিদা দৌড়ে ওর বাবার পেছনে গিয়ে দাঁড়ালো। সানজিদা ভয়ে তখনও কাঁপছে। আমি কিছু বলতে যাব তখনই পুলিশ আঙ্কেল বলল, নাম কি তোমার? জি, আমার নাম তানভীর। ও, তাহলে তুমি সেই তানভীর যে কিনা আমার মেয়েকে জ্বালাতে। আমি সানজিদার দিকে তাকালাম। সানজিদা ইশারাতে আমাকে চুপ থাকতে বলছে। আমি একটু মুচকি হাসলাম। মনে করার চেষ্টা করছি কবে সানজিদাকে আমি জ্বালিয়েছি। তেমন কিছুই ঠিক মনে পড়ছে না। সানজিদার সাথে আমার পরিচয় এসএসসি পরীক্ষা হলে। পরীক্ষা দিতে গিয়ে যখন পাশের সিটে তাকাই তখন সিট খালি ছিল। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা যখন বাকি তখনই দেখি একটা মেয়ে অ্যাশ কালারের বোরখা পরে তাড়াহুড়ো করে সিট খুঁজছে। কিছু সময় পর বুঝলো তার সিট আমার এখানেই। মুখটা দেখা যাচ্ছে না। মুখে বেশ স্টাইলিশ করে হিজাব দিয়ে আটকানো, কেবল চোখ দুটো দেখা যায়। আমার বেঞ্চের কাছে এসে ঠিক তার রোল অনুযায়ী আমার পাশে বসে। আমি আর চোখে মেয়েটার দিকে তাকাই। ভেবেছিলাম মুখটা দেখতে পারবো, কিন্তু সে তার মুখ থেকে কোনো প্রকার কাপড়ই সরায়নি। এভাবে প্রায় সব পরীক্ষা শেষ হয়, তবুও মেয়েটার মুখটা দেখা হয়নি আমার। শেষ পরীক্ষার দিকে সাহসের মাথা খেয়ে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় আগে মেয়েটাকে যে বলি, আচ্ছা, আপনার মুখে যে কালি লেগে আছে সেটা কি আপনি খেয়াল করেননি? মেয়েটার তাকানোর স্টাইল দেখে বুঝেছিলাম আমার দিকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে। তারপর সাথে সাথেই মুখ থেকে হিজাবটা খুলে সামনে থাকা তার বান্ধবীকে ডেকে জিজ্ঞাসা করে তার মুখে কোনো কালি লেগে আছে কিনা। কিন্তু যখন দেখে এরকম কিছুই হয়নি, মেয়েটা নিজে থেকেই আমাকে বলে, আপনি তো অনেক বুদ্ধিমান। কেন? আমাকে ঠিক তো বুদ্ধি খাটিয়ে দেখে নিলেন। হুম। এরপর আর কখনো ওর সাথে দেখা বা কথা হয়নি। তবে ভাগ্যের নির্ধারণ সুলভে এইচএসসির সময় আবারও সানজিদার সাথে আমার সিট পড়ে। সেদিন থেকে টুকটাক কথা শুরু। একই ভার্সিটিতে ভাগ্যক্রমে সুযোগ পাই আমরা। ওর সাথে ধীরে ধীরে বন্ধুত্ব করি। অবশ্য সানজিদার মুখের মায়াবী ভাবটা থেকে ওর চোখ দুটো বেশি সুন্দর ছিল। আর ওর চোখের মায়াতে প্রথম দিনে আটকে গিয়েছিলাম। সে কারণেই ওর পেছন আর ছাড়িনি। কিন্তু যেদিন ওকে প্রপোজ করি সেদিন সে আমাকে সরাসরি বলে, দেখো তানভীর, আমার দ্বারা এসব ভালোবাসা হবে না, কারণ আমার আব্বু এসব মেনে নেবে না। কেন? কেন মানবে? তিনি এসব ভালোবাসা সাপোর্ট করে না। কোনো মা বাবাই তো করে না। তুমি বুঝবে না, আমি ওনাকে ভয় পাই। উনি আমার পিছনেও লোক লাগিয়ে রেখেছে, যাতে কোনো ছেলে আমার আশেপাশে না ঘুরতে পারে। তুমি কি আমাকে ভালোবাসো? দেখো তানভীর, আমার ভালোবাসা না বাসা দিয়ে কি হবে যদি আমার আব্বুই রাজি না হয়?
তুমি তো আর আব্বুকে চেয়ে বলতে পারবে না আমাকে ভালোবাসো। এরপর সানজিদার হাত ধরে থানায় চলে আসি। কি হলো, কথা বলো না কেন? আমার মেয়েকে জ্বালাতে তুমি? আমি ওনার দিকে তাকালাম। সানজিদা ওর আব্বুর পেছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে বাধা দেওয়ার ইশারাতে অনেক কিছুই বলছে। স্যার, এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? অনুমতি দেন, থানার মধ্যে পুরে ধুলাই দিলেই তো হয়ে যায়। পাশে দাঁড়ানো একজন পুলিশ অফিসার বলল, তোমরা এখানে কেন? যাও, বাইরে যাও। আঙ্কেল, সানজিদাকে আমি ভালোবাসি অনেক বেশি। তাকে জ্বালানোর প্রশ্নই আসে না। তাকে জিজ্ঞাসা করতে পারেন। করেছিলাম। সে বলেছিল তুমি তাকে জ্বালাও না। এ কারণে তোমাকে সানজিদার সাথে থাকতে দেখেও কেউ কিছু বলেনি। আমি চুপ থাকলাম। তার মানে সানজিদাকে তার বাবা আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, আর সানজিদা কৌশলে ব্যাপারটা ম্যানেজ করেছে। আমি সানজিদার দিকে তাকাতেই সে মাথা নিচু করে নিল। সানজিদার বাবা বললেন, তুমি আমার মেয়েকে কেন ভালোবাসো? আর কতটুকু ভালোবাসো যে তাকে সুখে রাখতে পারবে? আমি ওনার কথা শুনে মুচকি হাসলাম। একজন পুলিশ অফিসার এসেই আমার কাঁধে শক্ত করে হাত রেখে দাঁড়ালো। আমি সানজিদার দিকে তাকালাম। সে মাথা নিচু করে নিল। মোর্শেদ সাহেব বললেন, হাসছো কেন? স্যার, এত কিছু জানতে হবে কেন? আমাদের মেয়েকে রাস্তাঘাটে জ্বালাবে, তা কি মেনে নিব? ওই চল, তোকে এখনই কোর্টে চালান করে দিই। খুব সাহস না তোর? মাজেদ মিয়া, আবার আসছো? বাইরে যাও। আমি আশেপাশে তাকালাম, কোনো পুলিশ অফিসার নেই। মোর্শেদ আলমের দিকে তাকালাম। উনি আমার দিকে তখনও গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সানজিদার দিকে তাকাতেই ইশারায় কিছু একটা বলে কেটে পড়তে বলছে। আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, আঙ্কেল, ভালোবাসা হলো সক্রিয় নিউরোটক্সিন ভেনাম জাতীয় পদার্থ, যা শরীর নয়, সরাসরি মনের গভীরে প্রবেশ করে। এটা একবার মনের গভীরে প্রবেশ করলে তা মস্তিষ্ক এবং বুকের বাঁ পাশে এক অচেনা অনুভূতি এসে আমাদের অবশ করে দেয়, যার ফলে আমরা সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের অনুভূতিগুলো তখন ছন্নছাড়া এবং এলোমেলো হয়ে যায়। ইচ্ছেগুলো হয়ে যায় গোলমেলে অগ্রাহ্যময়, যা আপনারও হয় আন্টির প্রতি এবং আমার হয় আপনার মেয়ের প্রতি। তাই সানজিদাকে ভালোবাসি। আর কতটুকু ভালোবাসলে সানজিদাকে সুখে রাখবো, এটা তো দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর নির্ভর করবে। আমরা কাউকে খুব বেশি ভালোবাসি, সেও খুব বেশি ভালোবাসে, কিন্তু দুজনের মধ্যে বিশ্বাস, ঝগড়ার সময় কোনো একজনকে চুপ থেকে মেনে নেওয়া, আবার একে অন্যকে সরি বলা, ভুল হলে তা সঠিক করে দেওয়া, এসব কিছু যদি ঠিকঠাক না থাকে তবে ভালোবাসলেও সুখে থাকা যাবে না। আর আমার আর আপনার মেয়ের মাঝে ঠিক এরকমই আন্ডারস্ট্যান্ডিং আছে, যা এতটাই শক্ত যে কোনো প্রকার বিরহে ভেঙে যাবে না। আমি কিছুই বললাম না। শুনতে পেলাম কেউ একজন পেছন থেকে বলে উঠেছে, বাহ, কি বলল রে ছেলেটা। ঘাড় ঘুরিয়ে আপাতত দেখার সাহস পাচ্ছি না। কেমন লজ্জা আর অজানা ভয় আমাকে স্থির করে দিয়েছে। মাথাটা একটু উঁচু করে সানজিদার দিকে তাকালাম। সানজিদা আমার দিকে হা হয়ে চেয়ে আছে। আমি কোনো রকমে মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন যেন ভয় করছে। ভয় করার কারণ এখনই হয়তো সানজিদার বাবা বলবে তোমাকে পছন্দ হয়নি। সানজিদাকে ঠিক হারিয়ে ফেলবো ভেবেই কেমন যেন লাগছে। বুঝলাম, তবে আমি যদি তোমাদের সম্পর্ক মেনে না নেই? বুকটা স্যাঁত করে উঠল। যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটার কথাই তিনি বললেন। আমি সানজিদার দিকে তাকাতেই তার মুখটাকে শুকনো দেখলাম। কিন্তু সানজিদা আমাকে ভালোবাসে সে তো কখনো বলেনি, তাহলে মুখটা কেমন মলিন লাগছে কেন? আমি বললাম, আঙ্কেল, আপনি আজ আমাদের সম্পর্ক মেনে নেবেন না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত। কারণ আমরা চাইলেই তো পালিয়ে যেতে পারতাম, বা ভবিষ্যতেও যেতে পারি। এতে কি হবে? দুই পরিবারের সম্মান নষ্ট হবে। সমাজে আপনার যে সম্মান আছে সেটা পুরোটাই শেষ হয়ে যাবে। এখন হয়তো ভাবছেন আপনার মেয়ে আমার সাথে পালাবে কেন? ওই যে বললাম না স্যার, ভালোবাসা একটি অপ্রতিরোধ্য ভেনামের মতো। যখন আসে তখন বুঝিয়ে দেয় পাগলামো করতে হবে। না চাইলেও হয়ে যায় অনেক কিছুই। তবে ভয় নেই আঙ্কেল, আমি আপনার মেয়েকে নিয়ে কখনোই পালাবো না, আর সানজিদাও পালাবে না। কারণ আপনাকে সে যতটুকু সম্মান করে তার থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসে। কোনো সন্তান কি চাই তার জন্যই তার মা বাবার প্রতি ভালোবাসা শেষ করে সম্মান নষ্ট করতে?
মা বাবার ভালোবাসার কাছে আমার মতো প্রেমিকের ভালোবাসা কিন্তু আঙ্কেল কিছুই না। তবে আজ আপনি মেনে না নিলে কী হবে জানেন? দুজনের মনের মধ্যে যে জমা বিশাল ভালোবাসার সমুদ্র জল তা এক নিমিষেই শুকিয়ে যাবে, মরুভূমির মতো সবটা শুকিয়ে যাবে। তখন কান্না হয়ে আমাদের চোখ দিয়ে জল ঝরলেও সেই মরুভূমি কখনো আবার ভালোবাসার সাগরে ভাসবে না, কেবল বিরহ আর কষ্ট হু হু করে বাড়বে। তখন আমরাই মা বাবাকে না পারবো নিজের কষ্টগুলো বলতে, না পারবো ভালোবাসার জন্য আপনাদের সাথে যুদ্ধ করতে। আশা করি বুঝতে পেরেছেন আঙ্কেল। যদি মনে হয় আমাকে শাস্তি দিতে হবে তাহলে জেলে পুরে দিন। আমি কথাগুলো বলা শেষ করতে দেখি আশেপাশে সব পুলিশ এসে দাঁড়িয়েছে। মাজেদ মিয়া নামের অফিসারটা আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। আমি কোনো রকম চোখ ঘুরিয়ে সানজিদার আব্বুর দিকে তাকালাম। উনি আমার দিকে ভাবাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। সানজিদার দিকে তাকানোটা মিস করলাম না। সানজিদার চোখেই স্পষ্ট পানি দেখলাম আমি। বেশ কষ্টেই আটকে রেখেছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে জেল থানার দিকে এগিয়ে যেতেই সানজিদার বাবা বললেন, এই ছেলে, এখানে বসো। আমি সানজিদার দিকে তাকালাম। সানজিদা ইশারাতে আমাকে বসতে যেতে বলল। আমি বাধ্য ছেলের মতো আগের জায়গাতে গিয়ে বসলাম। উনি বললেন, সানজিদা তোমাকে ভালোবাসে? হুম। তোমাকে বলেছে কখনো? না। তাহলে? তবুও সে আমাকে ভালোবাসে। তার চোখের কোণে জমা পানি তা বলে দিচ্ছে। পড়াশোনা তো এখনো শেষ হয়নি, তার আগেই এসব? সে কারণেই তো আপনাকে বলতে আসছি। হুম। উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। কয়েকবার পেছনে হাত বেঁধে পায়চারি করে নিলেন। কড়া গলাতে সানজিদাকে বলল, সানজিদা, তানভীরের পাশে গিয়ে দাঁড়া। সানজিদা ওনার ভয়েস শুনেই আমার পাশে এসে দাঁড়ালো। দুজনেই মাথা নিচু করে নিলাম। সানজিদার আব্বু বললেন, দেখি মাথা উঁচু করো। মাজেদ মিয়া, সামনে আসো, দেখো কেমন লাগছে, মানাচ্ছে নাকি? জি স্যার, হেভি লাগছে, বেশ মানিয়েছে। সানজিদা, তোর জায়গায় আয়। সানজিদার বাবা আবার চেয়ারে গিয়ে বসলেন। আমি দাঁড়িয়ে আছি। উনি আরও গম্ভীর গলাতে বললেন, আজকের পর সানজিদার সাথে কম কম দেখা করবা, বুঝলা? আর যদি সানজিদাকে কখনো কাঁদতে দেখি তাহলে কিন্তু খবর আছে। যাও এখন। আমি চোখ তুলে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক বোঝার চেষ্টা করছি, কিন্তু পিছন থেকে সানজিদার ইশারাতে ভাবনার ছেদ ঘটে। ইশারায় সানজিদা প্রেম নিবেদন করছে। কি সাহস রে! আমি মুচকি হাসি দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে আসার জন্য পা বাড়াতেই আবার সানজিদার বাবা ডাক দিলেন, এই ছেলে শোনো, এদিকে আসো। জি আঙ্কেল। বেটা গাধা নাকি তুমি? সানজিদাকে থানায় রেখে একা যাচ্ছ কেন? খুব তো ভালোবাসো জানো, কিন্তু প্রেম কিভাবে করতে হয় জানো না নাকি? গাধা কোথাকার! যাও, ওকে নিয়ে যাও। সে থানাতে কি করবে? হ্যাঁ, ফাজিল ছেলে কোথাকার! আর যাওয়ার সময় তোমার মা বাবার ফোন নাম্বার দিয়ে যাও, ঠিকানা নিজেই খুঁজে বের করে নেব। তাড়াতাড়ি নিজের মা বাবার নাম্বার দিয়ে সানজিদার হাত ধরে এক প্রকার তড়িঘড়ি করে থানা থেকে বের হলাম। পেছনে তাকানোর কোনো সাহস পেলাম না। লোকটা গম্ভীর হলেও রোমান্টিক আছে। আন্টিকে মনে হয় প্রেম করেই পটিয়ে বিয়ে করেছিল। সানজিদা থেকে শুনতে হবে পরে। এদিকে সানজিদা আমার হাত ধরে আছে, ছাড়ার নামই নিচ্ছে না। আমি আর কি ওর পাশে হাঁটতে থাকলাম। সানজিদা কিছুই বলছে না, কেবল মাঝে মাঝে মুচকি হাসছে আর আমার দিকে তাকাচ্ছে। আমিও কিছু না বলে সানজিদার মতো করে হাসলাম। এখন আর কিসের ভয়? অনুমতি নিয়েই প্রেম করছি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।